হে বিধাতা, কেন যে আবার সব থাকতেও নিজেকে নিঃস্ব লাগছে কে জানে। ছেলেরা যে যার মতো নিজেদের বউ আর সংসার নিয়ে ব্যস্ত, তবে ছোট খোকা আর ছোট বৌমাটাই যা খোঁজ খবর রাখে আমার। আসলে শেষ বয়সে গিন্নিটা আমায় একা করে দিয়ে চলে গেল। এখন আমার পালা শুধু তার কাছে যাবার। তবে তার আগে তো আবার 3 খোকার মধ্যে আবার সম্পত্তিটা সঠিকভাবে ভাগ করে দিতে হবে, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। যাই তাহলে সম্পত্তির ভাগের বিষয়ে খোকাদের সাথে কথা বলে আসি। এই কথা বলে বৃদ্ধ বাবা তার বড় ছেলের ঘরের দিকে যায়। ঘরের সামনে যেতেই সে তার বড় ছেলে ও বড় বৌমার কথা শুনতে পেয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে। শোনো, তোমায় আজ আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তোমার ওই বুড়ো বাপটা কবে মরবে তারপর তুমি সম্পত্তির ভাগ চাইবে, তা কিন্তু আমি কিছুতেই হতে দেব না গো। তোমার ওই বুড়ো বাপটা মরার অপেক্ষায় আমি আর বসে থাকতে পারছি না। যাও এক্ষুনি তোমার বাপের সাথে কথা বলে সম্পত্তির ভাগটা বুঝে নাও, নয়তো তোমার আগে তোমার অন্য কোনো ভাই যদি সম্পত্তির কথা তোলে আর তোমার চেয়ে বেশি সম্পত্তি হাতিয়ে নেয়, তখন কি হবে শুনি? এসব কি বলছো বউ? না না, তা কখনো হতে পারে না। কারণ আমি হলাম বাবার বড় সন্তান। সম্পত্তির ভাগ করা হলে অবশ্যই সবচাইতে বেশি সম্পত্তি অংশীদারি আমি হব, বুঝলে তো? কত সব আমি জানি না গো, তোমায় আমি যেটা বলেছি তুমি আজ সেটাই করবে। আর সম্পত্তির ভাগের সময় যেন সবচেয়ে বেশি সম্পত্তি তুমি পাও তার ব্যবস্থাও করতে হবে কিন্তু। হায় বিধাতা, আমি কাদের জন্য কি করেছি, যাদের জন্য আমি আমার সারা জীবনের ঘাম ঝরিয়ে রক্ত জল করে পয়সা উপার্জন করে জমিয়ে রেখেছি, সম্পত্তি করেছি, আর তারা আজ আমার মৃত্যু কামনা করছে। এই আশায় দিন পার করছে যে আমি কবে মরবো আর কবে তারা সেই সব সম্পত্তির ভাগ পাবে। এইসব শোনার পর হতাশ হওয়া ছাড়া যে আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। তবে সবার মন মানসিকতা তো এক নয়। এ তো আমার বড় খোকা আর বড় বৌমার মনের কথা জানলাম সবে মাত্র। যাই এবার মেজো খোকার কাছে গিয়ে দেখি তাদের মনের ইচ্ছা কি। এরপর বৃদ্ধ তার মেজো খোকার ঘরে যেতে থাকে এবং তার মেজো খোকা ও মেজো বৌমার কথা শুনে দরজার সামনেই দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ, আসবো। তুমি একটু ধৈর্য ধরো তো। এত সম্পত্তি করে আমার মাথাটা খেও না। আমি ছাড়াও আমার বাবার আরো 2টো সন্তান আছে। শোনো, তুমি তো এখন আমার কথা শুনতে চাইছো না। দুদিন পরে যখন তোমার বাকি 2 ভাই তোমার হাতে লবডঙ্কা ধরিয়ে দেবে তখন তুমি বুঝবে। আরে ধুর, ওরা আমার হাতে কি লবরঙ্গা ধরাবে? আমি উল্টো ওদের গলায় কাঁচকলা ঝুলিয়ে দেব, এমন ফোন দিয়ে এটেছি না। কি ফোন দিয়ে আটলে আবার তুমি? কই, আমায় তো কিছু বলনি সেসব ব্যাপারে। আরে শোনো, বাবার তো এখন বয়স হয়েছে, কখন পটল তোলে কে জানে। তাই তো আমি একখানা সম্পত্তির কাগজ অনেক আগেই করিয়ে রেখেছি। সুযোগ মতো বাবাকে দিয়ে সই করিয়ে নিতে পারলেই ব্যাস, বাবার সব সম্পত্তির মালিক হব একমাত্র আমি। বাবা, তোমার বুদ্ধির তারিফ না করে আর পারছি না। সি 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 সি, এত বড় জালিয়াতি ফোন দিয়ে আসছে কিনা আমার মেজো খোকা, যাকে কিনা আমি পয়সা খরচ করে পড়াশোনা শিখিয়েছিলাম। আজ সে সেই পড়াশোনা শিখে কিনা আমার এই প্রতিদান দিতে চলেছে। বাকি রইল তো শুধু ছোট খোকা, কে জানে তার মনে আবার কি ফোন দিয়ে চলছে। যাই গিয়ে সেটাও জেনে আসি। এরপর বৃদ্ধ তার ছোট খোকার ঘরের সামনে যায়। বউ, বাবার খাবার কি আজ তার ঘরে দিয়ে এসেছো? না গো, এখনো বাবার খাবারটা দিয়ে আসতে পারিনি। আমি মাত্রই রান্না শেষ করে ঘরে ঢুকলাম। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে ওনাকে খাবারটা দিয়ে আসছি। ঠিক আছে বউ, ঠিক আছে, জলদি দিয়ে এসো। তাহলে বাবারও তো এখন বয়স হয়েছে নাকি, তাকে এত দেরি করে খাবার দেওয়াটা ঠিক নয়। মা বেঁচে থাকলে কখনো বাবাকে খেতে দিতে দেরি করতেন না। তুমি এত চিন্তা করো না তো, মানে তো কি হয়েছে, আমি তো আছি। আমি বাবাকে ঠিক সময় মতোই খাবার দেব। হে বিধাতা, তুমি আমার ছোট ছেলেটাকে অন্তত বাকি 2 ছেলের মতো অমানুষ হতে দাওনি। আর বৌমাটিও তেমন লক্ষ্মীমন্ত। আর ওই বউ দুটি পাল্লায় পড়ে আমার বড় ও মেজো ছেলে অকৃতজ্ঞ অমানুষ তৈরি হয়েছে। একেই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যাগ্গে, আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। এবার খুব শীঘ্রই সবাইকে সবার প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দিতে পারলেই ব্যাস আমার কাজ শেষ। এই কথা বলে বৃদ্ধ বাবা তার ঘরে চলে যায়। পরদিন তিনি তার ঘরে তার 3 ছেলে ও বৌমাকে ডেকে পাঠায়। এ কি বাবা, এত জরুরি তলব করে সবাইকে তোমার ঘরে ডাকলে কেন? আপনার হাবভাব দেখে যে বাবা সুবিধা টেকছে না, তবে কি আপনি আজ আমাদের সম্পত্তি ভাগাভাগি করে দেবেন বলে ঠিক করেছেন বাবা? তোমরা এত অস্থির হচ্ছ কেন বলো তো? আমি যখন সবাইকে ডেকেছি তখন আমি নিশ্চয়ই বলবো। বাবা, অত ভনিতা না করে বলোই ফেলো না, কি বলতে চাইছো? শোন বাবা,
তোরা আমায় যে যেমন ভাবিস না কেন আর যে যেমন হোস না কেন, আমি তো তোদের কাউকেই ফেলে দিতে পারি না। কারণ তোরা তিনজনই আমার সন্তান। তাই তো আমার সবকিছুর উপরে তোদের তিন ভাইয়ের সমান অধিকার। আর তাই আমি ঠিক করেছি, আমার গোটা সম্পত্তি আমি তোদের তিন ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দেব। এটা তুমি কি বলছো বাবা? আমি হলাম তোমার বড় সন্তান, আমার সাথে তুমি তোমার ছোট দুই ছেলের সমান ভাগ করলে? না না, এটা হতে পারে না। আমার সব চাইতে বেশি ভাগটুকু চাই। আরে দাদা, তুই বড় বলে সব চাইতে বেশি অংশ নিবি, আর আমরা কি আঙ্গুল চুষবো নাকি? না না, আমারও সমান সমান ভাগ দিলে চলবে না, আমারও বেশি অংশ চাই। বাহ, দারুণ বাবা। অতনু, তুই কিছু বলবি না? না বাবা, আমার কোনো চাহিদা নেই। দাদারা দাদাদের ভাগটুকু বুঝে নেওয়ার পর যা থাকবে আমার তাতেই চলে যাবে। তুমি অযথা ওদের সাথে ঝামেলা করো না। ঠিক আছে বাবা, তবে আর আমি কিছু বলছি না। এরপর সুভাষ ও সুকেশ তাদের বাবার সম্পত্তি বেশি বেশি অংশটুকু লিখে নেয় ও তারা ছোট ভাই অতনুকে শুধুমাত্র বাড়ির ভেতরে ছোট্ট একটি কুঁড়ে ঘর দেয়। দেখ বাবা, তুই আমায় কিছু বলতে দিলি না বলেই ওরা আজ তোর সাথে এমন বেইমানি করতে পারলো। তোকে কিনা শুধুমাত্র এই কুঁড়ে ঘরটাই দিল। তাতে কি বাবা, আপনি চিন্তা করবেন না তো। বিধাতা আমাদের সহায় হলে একদিন ঠিক আমাদের সবকিছু হবে। আর তাছাড়া আপনি তো আছেনই আমাদের সাথে। আপনি আমাদের সাথে ছায়ার মতো থাকে আর আমাদের কিচ্ছু চাই না বাবা। গুরুজনই হলো তো সব থেকে বড় সম্পদ। হ্যাঁ বাবা, দাদারা চালাকি করে কিন্তু জিততে পারলো না, কারণ তারা সবচেয়ে মূল্যবান ও আসল সম্পত্তিটুকু তো আমাদের ভাগে দিয়েছে। ওরা এই বুড়ো বাপটাকে তাড়াতে পেরে আরো বেঁচে গেছে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। অতনু তার বাবা ও স্ত্রীকে নিয়ে দিব্যি সুখে শান্তিতে বাস করতে থাকে। এমনকি সে নিজে পরিশ্রম করে উপার্জন করে তার দাদাদের থেকেও অনেক বেশি সম্পত্তির মালিক হয়। আর এদিকে তার দুই দাদা বাবার থেকে পাওয়া সম্পত্তি থাকা সত্ত্বেও তাদের জীবনে কোনো শান্তি ছিল না। শোনো বউ, রোজ রোজ তোমার হাতের এসব পোড়া পোড়া খাবার ও বাসি পচা খাবার আমি আর খেতে পারছি না। আগে তো মায়ের রান্না, আর তারপর ছোট বউয়ের রান্না খেয়েছি, তাই তো তোমার হাতের এত বাজে খাবারের কথা জানা ছিল না। এই শোনো, আমি এর যে ভালো করে রাখতে পারবো না। এতই যখন খেতে পারছো না আমার হাতের রান্না, তবে যাও তোমার ওই ছোট ভাইয়ের বউয়ের হাতের রান্না খেয়ে এসো গিয়ে। বউ, দিন দিন তোমার লোভ লালসা আর চাহিদা দেখছি বেড়েই চলেছে। আজ এই গয়না চাই তো কাল ওই শাড়ি চাই। বাবার দেয়া যতটুকু সম্পত্তির ভাগ পেয়েছি তা তোমার এসব কিনতে কিনতে কি শেষ করে ফেলবো নাকি? আজ অতনু শুধুমাত্র একটা কুড়ে ঘর থেকে বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছে। দেখো গিয়ে ওই অতনুর বউকে কেমন সুখে শান্তিতে সংসার করছে, আবার শ্বশুরকেও কেমন আদর যত্ন করছে। আজ একটু গয়না কিনতে চেয়েছি বলে তুমি আমায় এত কথা শোনালে। বলি কেন পারো না তোমার ছোট ভাইয়ের মতো আয় রোজগার করে সম্পত্তি বাড়াতে শুনি? সেটাই তো কথা বউ, অতনু কি করে ওই কুড়ে ঘর থেকে এত বড় সম্পত্তির মালিক হয়ে গেল? আমরা যখন সম্পত্তি ভাগ করি তখন তো ওর হাতে এক কানা করিও ছিল না। তাহলে এই বিষয়ে বড় দাদার সাথে কথা বলতে হবে। তুই যেটা ভাবছিস আমিও সে কথাই অনেকবার ভেবেছি সুকেশ। আমরা অতনুকে এত কম ভাগ দিলাম, আবার ওর ভাগে বাবাকেও দিয়ে দিলাম, তবে ও এত দ্রুত কি করে বড়লোক হয়ে উঠলো বলতো? ওর আয়ের উৎসটা কি? এত কিছু জানি না বলেই তো বলছি, চলো আমরা গিয়ে ওর সাথে কথা বলি। এরপর অতনুর দুই দাদা সুভাষ ও সুকেশ তার বাড়িতে গিয়ে হাজির হয়। এ কি দাদা, তোরা? বউ দেখো, আমার দাদারা এসেছে আমার বাড়িতে। যাও তো, তুমি ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো। না না, ওসব কিছু লাগবে না আমাদের। আগে তুই বলতো, তুই এত দ্রুত এত সম্পত্তির মালিক হয়ে উঠলি কি করে? ওহ আচ্ছা, এটা শুনতে এসেছিস তোরা? তবে শোন, তোরা ভেবেছিলি তোরা হয়তো একটা কুড়ে ঘর আর বাবাকে আমার ভাগে দিয়ে তোরা জিতে গেছিস, কিন্তু না, বরং তোরাই ঠকে গেছিস। কারণ আজ বাবা আমার পাশে ছিল বলেই তো আমি এত বড় ব্যবসায়ী হতে পেরেছি। বাবা আমাকে শিখিয়েছে কি করে রোজগার করতে হয়। কি বলছিস কি তুই? হ্যাঁ দাদা, মনে রাখিস, গুরুজন হলেন সবচাইতে বড় সম্পদ। এদেরকে নিয়ে অন্তত ভাগাভাগি করা উচিত নয়। এরপর সুভাষ ও সুকেশ তাদের ভুলটা বুঝতে পারে এবং তারা মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। আর অতনু তার বাবা এবং স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?